আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের আমার খুবই পছন্দের একটি রেসিপি তৈরি করে দেখাবো। এটাকে নারকেলের চিড়া বা চিপসও বলে থাকে। আগে তো নানি দাদিরা নারকেলের এই চিপসটা অনেক বেশি তৈরি করতো, তবে আগের মতো এখন আর এটা পাওয়াও যায় না বা দেখাও যায় না। তবে নারকেলের চিড়াটা এমন একটা জিনিস যেটা সামনে পেলে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়, এবং একটা খেতে চাইলেও কিন্তু একটা আর খাওয়া যায় না, অনেকগুলোই খেয়ে নেওয়া হয়। একদম মুচমুচে নারকেলের এই চিড়াগুলো আজ আমি খুব সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নারকেলের চিড়া তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ নারকেল নিয়ে নিয়েছি। নারকেলের ওপরের যে শক্ত খোসাটা থাকে সেটা থেকে উঠিয়ে আমি পেছনের যে কালো অংশটা থাকে সেটাকেও কেটে নিয়েছি। তারপরে একদম পাতলা পাতলা করে লম্বা করে ফালি করে নিয়েছি। নারকেলগুলোকে এভাবে ফালি করে কেটে নেওয়ার পর এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে নারকেলের গায়ে যে এক্সট্রা তেলটা ছিল সেটাও চলে গিয়েছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। যতটুকু চিনি ইউজ করবেন তার অর্ধেকটা পানি ইউজ করতে হবে। 2টা এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এতে ফ্লেভারটা ভালোভাবে বের হবে। এখন চিনিটা পুরোপুরি গলে এটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা পুরোপুরি গলে এটাতে খুব ভালোভাবে বলক চলে এসেছে। যে নারকেলগুলোকে আগে থেকে কেটে রেখেছিলাম এখন সবটুকু নারকেল দিয়ে দিচ্ছি। নারকেল দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে খুব ভালোভাবে জাল করে নিব। ততক্ষণ জাল করে নিতে হবে যতক্ষণ আর নারকেলটা কিছুটা সেদ্ধ হয়ে আসে। যখন নারকেল কিছুটা সেদ্ধ হয়ে আসবে দেখবেন নারকেলের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। তবে অবশ্যই এটাকে ঘন ঘন নেড়ে নেড়েই জাল করতে হবে। চাইলে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকেও রান্না করে নিতে পারেন। আমি এটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি, আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছিলাম। তবে 2-1 বার একটু নেড়ে দিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকবো না, একটু নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। নারকেলের চিড়াটা তৈরির সময় খেয়াল রাখতে হবে চিনির পানিটা পুরোটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে জাল করা যাবে না, তাহলে যে নারকেলের চিড়াগুলো আছে সেগুলোর গায়ে চিনিটা শক্ত হয়ে লেগে থাকবে। যখন নারকেলটা পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে আর চিনি পানিটা এভাবে শুকিয়ে গায়ে লাগা লাগা হয়ে এসেছে, এ পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিচ্ছি। চুলার জাল বন্ধ করার সাথে সাথে কিন্তু এটা নাড়া বন্ধ করা যাবে না, এটাকে এখন অনবরত নাড়তে হবে। কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন এটা পুরোপুরি শুকিয়ে ঝরঝরে হয়ে আসছে, আর যে গায়ে এক্সট্রা চিনিটা লেগে থাকবে সেটাও নারকেলের থেকে আলাদা হতে শুরু করবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত দ্রুত এটা শুকিয়ে আসছে, আর চিনিটাও কিন্তু আলাদা হতে শুরু করেছে। যখন এটা এরকম ঝরঝরে হয়ে আসবে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর চিনিটাকে নিচে রেখে অন্য পাত্রে নারকেলের চিড়াগুলো উঠিয়ে নিচ্ছি। যখন এগুলো ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে একটা কন্টেনারে বা বোতলে ভরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। এগুলো অনেক দিন মুচমুচে থাকবে। আর এক্সট্রা যে চিনিটা রয়ে যাবে এই চিনিটাকে আপনারা কিন্তু অন্য যে কোনো কাজেই ইউজ করতে পারবেন। এটাকে আমি একটা অন্য বয়ামে রেখে দিচ্ছি। যারা আমার মতো নারকেলের চিড়া খেতে পছন্দ করেন তারা রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আর এভাবে যদি ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি আমার রেসিপিটি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পাশেই থাকবেন। আজ যে রেসিপিটি তৈরি করে দেখাবো সেটা ছোটবেলায় খায়নি বা পছন্দ করে না এমন খুব কম মানুষই আছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আজ তৈরি করে দেখাবো বাদাম টানা, পিনাট বার বা চিক্কিও বলতে পারেন। যে নামেই ডাকেন না কেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। শুধু ছোট কেন বড়দেরও খুবই পছন্দের একটি খাবার। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে ঘরেই খুব সহজে তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। বাদাম টানা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি কাঁচা বাদাম। আমি এখানে 300 গ্রাম, আর কাপে যদি মেজার করে দেখাই 1.5 কাপ কাঁচা বাদাম নিয়েছি। এখন এই বাদামগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিব। তবে আপনারা যদি বাদাম ভাজার ঝামেলা করতে না চান সেক্ষেত্রে বাদাম টানা তৈরি করার জন্য কিন্তু আপনারা ভাজা বাদামটাও ইউজ করতে পারেন। আমি বাদামগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন একটু চেক করে নিচ্ছি, যদি বাদামের খোসাটা খুব ইজিলি ছাড়িয়ে যায় তাহলে বুঝতে হবে বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি, আর এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে খোসাগুলো ছাড়িয়ে নিব। বাদামগুলো পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, এখন এগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। বাদামের ওপরে পাতলা আবরণ বা খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি বাদামগুলোকে। এখন এগুলোকে একটু ভেঙে নিচ্ছি। বাদামগুলোকে একটু ভেঙে ভেঙে নিলে বাদাম টানাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাদামগুলোকে এভাবে ভেঙে নেওয়ার পরে বাদাম টানা তৈরি করার পর বাদাম টানাটাকে যেখানে ঢালবো সেখানে আগে থেকে কিছুটা ঘি লাগিয়ে নিতে হবে। আমি কিচেনের প্ল্যাটফর্মটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে এখানে ঘি লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাঠের বোর্ড
বা চাইলে স্টিলের থালাতেও ঘিটা লাগিয়ে নিতে পারেন। ঘিটাকে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর চুলায় আবার একটা প্যান বসিয়ে এখানে নিয়ে নিচ্ছি গুড়। আমি এখানে 1.5 কাপ গুড় নিয়েছি, যতটুকু বাদাম ঠিক ততটুকুই গুড় নিতে হবে। এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পানি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে জাল করে নিচ্ছি যতক্ষণে গুড়টা পুরোপুরি গলে যায়। আজকের বাদাম টানাটা আমি গুড় দিয়ে তৈরি করছি, তবে চিনি দিয়েও কিন্তু মাত্র 2টি উপকরণ আপনারা তৈরি করে নিতে পারবেন। সেটারও একটা রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। গুড়টা যখন পুরোপুরি গলে এসেছে, এখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘি দিলে এটাতে খুব দারুণ একটা ফ্লেভার আসে। ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল দিতে দিতে যখন দেখবেন গুড়ের উপর এরকম ফ্যানের মতো হয়ে এসেছে, আরও কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখবেন এটার কালারটা কিছুটা চেঞ্জ হতে শুরু করেছে। এ পর্যায়ে একটা বাটিতে কিছুটা পানি নিয়ে একটু চেক করে নিতে হবে যে গুড়টা শক্ত হয়েছে নাকি নরমই আছে। আমি একটু চেক করে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গুড়টা কিন্তু এখনো কিছুটা নরম আছে। এটাকে আরও 1-2 মিনিট জাল করে নিচ্ছে। 1-2 মিনিট পর আবার একটু চেক করে নিব। আমি এটাকে আর অল্প কিছুক্ষণ জাল করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন গুড়ের কালারটা কিন্তু আরও কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এখন আবারও কিছুটা পানির মধ্যে দিয়ে নিচ্ছে, আর এটাকে যখন পানি থেকে উঠিয়ে একটু হাত দিয়ে চাপ দিবেন, দেখবেন খুব ইজিলি এটা ভেঙে যাবে। তখন বুঝতে হবে বাদাম টানার গুড়টা তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে এর সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু 1/4 চা চামচের মতো বেকিং সোডা। তবে হাতের কাছে না থাকলে স্কিপও করতে পারেন। বেকিং সোডাটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেকিং সোডা দিলে বাদাম টানা খাওয়ার সময় সেটা দাঁতের সাথে আটকে যাবে না। বেকিং সোডাটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি, আর বাদাম দিয়েও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাদাম টানার গুড়টা যখন তৈরি হয়ে যাবে তখন বাদামটাকে খুব দ্রুত একটু মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, তা না হলে কিন্তু গুড়টা পুড়ে যাবে, তখন আর এটা খেতে ভালো লাগবে না। বাদামগুলো খুব ভালোভাবে মিশে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর নামিয়ে নেওয়ার সাথে সাথে যেখানে ঘি লাগিয়ে রেখেছিলাম সেখানে ঢেলে নিতে হবে। এটাকে প্যানে রাখা যাবে না, তাহলে কিন্তু প্যানের সাথে সাথে জমে যাবে। সম্পূর্ণ মিশ্রণটাকে আমি ঢেলে নেওয়ার পর এটাকে স্প্যাচুলার সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে কিছুটা ঠান্ডা করে নিব। পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে এটার উপরে আমি ছুরির সাহায্যে একটু কাট লাগিয়ে নিচ্ছি। এভাবে একটু কাট লাগিয়ে নিলে আপনারা যে সাইজে এটাকে কেটে নিতে চান সেই সাইজে খুব ইজিলি ভেঙে নিতে পারবেন। তবে এভাবে কাট লাগিয়ে না নিলে কিন্তু যখন এটা শক্ত হয়ে যাবে তখন আর এটাকে পছন্দ মতো সাইজে কেটে নিতে পারবেন না। তখন এটাকে ছোট ছোট টুকরা করে ভেঙে নিতে হবে। আমি সম্পূর্ণটার ওপরে বরফি শেপে একটু কাট লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চারকোনা শেপেও কেটে নিতে পারেন। আমার বাদাম টানাটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে, আর এটা খেতে যে কতটা মজার হয় আপনারা সবাই কম বেশি জানেন। রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আপনারা চাইলে গুড় বা চিনি যে কোনোটা দিয়ে তৈরি করতে পারবেন। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ একদমই ইউনিক একটি মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিটা খেতে অসম্ভব মজার হয়। মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে শাহি কোনো মিষ্টি খাচ্ছেন। তবে এই মিষ্টিটা কিন্তু খুব সহজে পাউরুটি দিয়ে তৈরি করে নিতে পারবেন। তবে যদি বাড়িতে এভাবে একবার মিষ্টিটা তৈরি করেন, দেখবেন বারবার কিন্তু এই মিষ্টি তৈরিরই রিকোয়েস্ট আসছে। আমি যখন প্রথমবার এই মিষ্টিটা তৈরি করেছিলাম অনেকেই বলছিল খাবে না, তবে একটুখানি মুখে দিয়ে কিন্তু পুরো মিষ্টিটাই খেয়ে ফেলেছে। এটা খেতে এতটাই মজার হয়। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে আমি পুরো রেসিপিতে চলে যাচ্ছি। মিষ্টি তৈরি করার জন্য প্রথমে চিনি শিরা তৈরি করে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়েছে, আর নিয়ে নিচ্ছে 1/2 কাপ চিনি, আর দিয়ে দিয়েছে 1/2 কাপ পানি। যতটুকু চিনি ইউজ করবেন ঠিক ততটুকুই পানি ইউজ করতে হবে। ফ্লেভারের জন্য দিয়েছি 2টা এলাচ আর একটুখানি স্যাফরান বা জাফরান। তবে হাতের কাছে জাফরান না থাকলে না দিলেও চলবে, দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, একটা সুন্দর কালারও আসে। এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে জাল করে নিব। খুব বেশি সময় জাল করব না, যেহেতু এটা কোনো 1 তার বা 2 তারের চিনি শিরা তৈরি করছি না। যখন চিনিটা পুরোপুরি গলে এটাতে খুব ভালোভাবে বলক চলে আসবে, তখন এটাকে 2 মিনিটের মতো জাল করে নিলেই হবে। আমার চিনি শিরাটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। এখন এটাতে দিয়ে দিচ্ছে খুব সামান্য একটু লেবুর রস। লেবুর রস দিলেই চিনি শিরাটা জমাট বেঁধে যাবে না। তারপর এটাতে আরেকটা বলক তুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছে। চিনি শিরাটাকে একটা সাইডে রেখে এখন চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 2 চা চামচের মতো ঘি। প্রথমেই বলেছি যেহেতু একটু শাহি স্বাদের মিষ্টি তৈরি করব, আমি এখানে 3 ধরনের বাদাম নিয়েছি। কাজু বাদাম, পেস্তা বাদাম আর কাঠবাদাম। 3টা বাদামই আমি 1.5 টেবিল চামচের মতো করে নিয়েছি। আপনারা কতটুকু তৈরি করবেন সেটার পরিমাপ বুঝে বাদামের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে বাদামগুলোকে ভেজে নিচ্ছি। ঘি দিয়ে বাদামগুলোকে ভাজলে কিন্তু এটা দিয়ে দারুণ একটা ফ্লেভার আসবে।
আর এই বাদামগুলোকে খুব বেশি সময় ভাজতে হবে না, 1-2 মিনিটের মতো ভেজে নিলেই দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই বাদাম দিয়ে কিন্তু ভেতরের ফিলিংটা তৈরি করব। বাদামগুলোকে ভেজে একটা বাটিতে নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বাদামের পরিমাণ বুঝে কিন্তু কনডেন্স মিল্ক এবং গুঁড়া দুধের পরিমাণটাও কমিয়ে বাড়িয়ে নিতে হবে। মিষ্টির জন্য যে শাহি ফিলিং আমরা ইউজ করব সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে নিয়েছি পাউরুটি। পাউরুটিটাকে ভালোভাবে একটু বেলে নিচ্ছি। একটু পাতলা করে বেলে নেওয়ার পর এটাকে গোল করে কেটে নিব। আমি একটু বড় বড় করে মিষ্টিগুলো তৈরি করছি, সেজন্য একটা পাউরুটি থেকে একটা পিসই কেটে নিব। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে পাউরুটি থেকে 2টা করেও কেটে নিতে পারেন। আর পাউরুটিটাকে কেটে নেওয়ার জন্য আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়েছি। আপনাদের কাছে বড় কুকি কাটার থাকলে সেটা দিয়েও কাটতে পারেন, বা যে কোনো কৌটার ঢাকনা দিয়েও কিন্তু খুব সহজে এটাকে কেটে নিতে পারেন। আর এভাবে কেটে নেওয়ার পর পাউরুটির বেঁচে যাওয়া অংশটাকে ফেলে না দিয়ে সেটা দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নেব। ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করলে কিন্তু খুব সহজে ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যায়। এখন এই পাউরুটির পিসের ঠিক মাঝ বরাবর ভেতরে ফিলিংটা দিয়ে নিচ্ছি। আমি 1 টেবিল চামচের মতো করে দিচ্ছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। তারপর এটাকে ফোল্ড করে নিবার, পাউরুটির একটা সাইড যেন আরেকটা সাইডের সাথে খুব ইজিলি লেগে যায়, সেজন্য 4 সাইডে হালকা করে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এখন এটাকে ভাঁজ করে হাত দিয়ে একটু প্রেস করলেই দেখবেন খুব সহজে একটা সাইড আরেকটা সাইডের সাথে লেগে যাবে, আর এটা খুলে যাওয়ার কোনো চান্স নেই। এই তো একটা মিষ্টি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। যদি এটা দেখতে পিঠার মতো, তবে কিন্তু এটা মিষ্টি। বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। খুব বেশি গরমও না, আবার একদম কম গরমও না, মিডিয়াম গরম তেলে এগুলোকে দিতে হবে। যেহেতু পাউরুটি দিয়ে তৈরি করছি, খুব বেশি গরম তেলে দিলে কিন্তু সাথে সাথে এটাতে কালার চলে আসবে। এখন এগুলোকে 2-3 বার উল্টে পাল্টে ভেজে নিব, আর খুব অল্প সময়ে কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছে, আর একইভাবে বাকিগুলো ভেজে নিব। সবগুলো মিষ্টি একইভাবে ভেজে নেওয়ার পর এগুলোকে চিনি শিরা দিয়ে নিব। আর খেয়াল রাখতে হবে চিনি শিরাটা যেন একদম ঠান্ডা না হয়ে যায়। যদি চিনি শিরাটা ঠান্ডা হয়ে যায় তাহলে সেটাকে আবার হালকা করে গরম করে নিতে হবে। হালকা গরম চিনি শিরার ভেতরে হালকা গরম মিষ্টিটা দিতে হবে। দেওয়ার পর এটাকে একবার উল্টে নিতে হবে, আর এটাকে একটা পাশ 20 সেকেন্ডের মতো রাখলেই হবে। বাকি মিষ্টিগুলোকেও একইভাবে চিনি শিরায় সোক করে নিয়েছি। তারপর এটাকে ডেকোরেট করার জন্য উপরে খুব সামান্য একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, পেস্তা বাদাম। খুব বেশি সময় চিনি শিরার ভিতরে রাখা যাবে না, তাহলে এটা কিন্তু অনেক বেশি চিনি শিরা সোক করে নিবে, তখন খেতে ভালো লাগবে না। এই শাহি মিষ্টিটা খেতে যে কত বেশি মজার হয় সেটা আপনার বাড়িতে তৈরি করলে বুঝতে পারবেন। বাড়িতে রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। একটি লাইক এবং কমেন্ট করতেও ভুলবেন না। আজ তৈরি করে দেখাবো সবচেয়ে কম সময় খুব সহজ একটি মালাই কেকের রেসিপি। এই মালাই কেকটা অল্প সময় তৈরি করা হলে এটা স্বাদ কিন্তু অসাধারণ হয়। যখন কাউকে একবার তৈরি করে খাওয়াবেন, সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। দেখা যায় অনেক সময় আমাদের বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসে, বা আমাদেরও অনেক সময় মিষ্টি কিছু খেতে ইচ্ছে করে। সেই সময় আমরা কি তৈরি করব বুঝতে পারি না, তখন কিন্তু খুব সহজে অল্প সময় আপনার এই ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। আর এই মালাই কেকটা কিন্তু আজ আমি পাউরুটি দিয়ে তৈরি করেছি। আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। মালাই কেক তৈরি করার জন্য প্রথমে এখানে 1 পিস পাউরুটি নিয়েছি, আর একটা কলা নিয়েছি, যেটাকে পাতলা পাতলা স্লাইস করে আমি পাউরুটির উপরে দিয়ে নিচ্ছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে কলাগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে পুরো পাউরুটির উপরে ছাড়িয়ে দিচ্ছি। পাউরুটির উপরে কলা দিয়ে নেওয়ার পর এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কলাটাকে আলাদা ম্যাশ করে পাউরুটির উপরে ছাড়িয়ে নিতে পারেন, আপনাদের সুবিধা মতো যে কোনোভাবেই করতে পারেন। এখন এটার উপরে আমি আবারও আরেক পিস পাউরুটি দিয়ে সেটার উপরেও কলার স্লাইস দিয়ে নিচ্ছি। তারপর এটাকেও একইভাবে ম্যাশ করে নিব, আর এটার উপরে আরেকটা পাউরুটি স্লাইস দিয়ে নিব। আমি টোটাল এই মালাই কেকটা তৈরি করার জন্য 3 পিস পাউরুটি ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু 2 পিস পাউরুটি দিয়েও একইভাবে তৈরি করে নিতে পারেন, বা বেশি করে তৈরি করতে চাইলে সেটাও করতে পারেন। এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। চেষ্টা করবেন বাটার ইউজ করার জন্য, তাহলে এটা টেস্ট অনেক বেশি ভালো আসবে। এখন তৈরি করে রাখা পাউরুটির কেকটা দিয়ে দিচ্ছি, আর এটাকে খুব ভালোভাবে ভেজে নিব এপাশ ওপাশ করে। এ পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম লোতে রেখেছি। একটা সাইড ভাজা হওয়ার পরে আমি আরেকটা সাইড উল্টে নিচ্ছি, আর আবারও কিছুটা বাটার দিয়ে এই সাইডটাও ভেজে নিচ্ছি। যখন 2 সাইড থেকে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এ পর্যায়ে চুলার আঁচটাকে একদম লো করে নিয়েছে যেন এটা পুড়ে না যায়। এখন এখানে নিয়েছি 1 কাপ তরল দুধ। দুধটা আগে থেকেই জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচ চিনি।
যেহেতু এখানে কলা ইউজ করেছি, কলাটাও বেশ মিষ্টি, সেজন্য চিনির পরিমাণটা আমি খুব বেশি দেইনি। তবে আপনারা চাইলে কিন্তু চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পর অর্ধেক পরিমাণ দুধ আমি পাউরুটির উপরে ঢেলে দিয়েছি আর চুলার আঁচটাকে এ পর্যায়ে মিডিয়াম লো করে নিয়েছি। এখন এই দুধটাকে আস্তে আস্তে পাউরুটিটাকে সম্পূর্ণ সোক করা পর্যন্ত অপেক্ষা করব। যখন এটা ভালোভাবে একটু সোক করে যাবে, এই পাউরুটিটাকে উল্টে নিয়ে বাকি দুধের মিশ্রণটাও ঢেলে দিব। 1 কাপ তরল দুধ দেওয়াতে কিন্তু এই পাউরুটিটা একদম সফট হয়ে আসবে, তবে ভেঙে যাবে না। আমি 4 সাইড থেকে তরল দুধটাকে একটু উঠিয়ে উঠিয়ে দিচ্ছি যেন পাউরুটিটা 4 সাইড থেকে খুব ভালোভাবে সোক হয়। যখন দেখবেন তরল দুধটা প্রায় শুকিয়ে এসেছে, মোটামুটি পাউরুটি সম্পূর্ণ দুধটাকে সোক করে নিয়েছে, সে পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি আরও 1/2 কাপ তরল দুধ। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কাস্টার্ডের মিশ্রণটাকে পাউরুটির ওপরে আস্তে আস্তে ঢেলে দিয়েছি। এখন এটাকে আর অল্প কিছুক্ষণ জাল করে নিব। 1-2 মিনিট জাল করতে করতেই দেখবেন এই মিশ্রণটা একদম ঘন হয়ে আসবে। এ পর্যায়ে স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে এই মিশ্রণটাকে পাউরুটির ওপর উঠিয়ে দিতে হবে। এটাকে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। যেহেতু পাউরুটিটা অনেক বেশি সফট হয়ে এসেছে। অবশ্য একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই মালাই কেকটা তৈরি করার সময় চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে তৈরি করা যাবে না, মোটামুটি মিডিয়াম লোতে রেখেই তৈরি করতে হবে। আর জাল করতে করতে যদি আপনার কাছে মনে হয় এই মিশ্রণটা খুব বেশি ঘন হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আরও কিছুটা তরল দুধ অ্যাড করে নিতে পারেন। আমার মালাই কেকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে আমি সার্ভ করব। মালাই কেকটাকে কিন্তু গরম বা ঠান্ডা দুভাবেই সার্ভ করতে পারেন, তবে ঠান্ডা করে সার্ভ করলে এটা খেতে অনেক বেশি ভালো লাগে। মালাই কেকের ওপরে এখন বাকি দুধের মিশ্রণটাকে ঢেলে নিচ্ছে আর এখন এটার ওপরে বেশ খানিকটা বাদাম দিয়ে আমি সার্ভ করব। আমি এখানে পেস্তা বাদাম দিয়ে এটাকে সার্ভ করছি। আপনারা চাইলে কাঠবাদাম বা অন্য যে কোনো বাদাম বা চাইলে কিশমিশ দিয়েও সার্ভ করতে পারেন। এত অল্প সময় যে এত মজার একটি মালাই কেক তৈরি করা যায়, সেটা আপনার বাড়িতে একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না। রেসিপিটি বাড়িতে আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর আপনারা যদি রেসিপিটি বাড়িতে ট্রাই করে থাকেন, আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর আমার রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।